মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রির 3rd চ্যাপ্টার মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্তি, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো হলো যে কেন আমরা মৌলের শ্রেণীবিন্যাস করব বা শ্রেণীবিন্যাসের কী কী প্রয়োজন রয়েছে সেটা আমরা জানবো। তারপর হচ্ছে পর্যায়ভিত্তিক শ্রেণীবিভাগের উৎপত্তি, আধুনিক পর্যায় সূত্র এবং পর্যায় সারণীর বর্তমান রূপ। তারপর 100-এর বেশি যে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল রয়েছে তাদের আমরা কি করে নামকরণ করব সেই নামকরণ জানব। তারপর মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণী সম্পর্কে জানব এবং ইলেকট্রন বিন্যাস এবং মৌলের প্রকারভেদ সম্পর্কে জানব। তো দেখো, এই চ্যাপ্টারের মূলত আমরা কি কি বিষয়ে জানবো সেটা আমরা প্রথমে জেনে নিই। চ্যাপ্টারের নাম কি? মৌল, তাই তো। এবার আমাদের প্রকৃতিতে কি রয়েছে? বিভিন্ন মৌল রয়েছে, বিভিন্ন ধরনের মৌল রয়েছে। এবার এই মৌলগুলোকে যদি আমরা রাসায়নিকভাবে কি করতে চাই, শনাক্ত করতে চাই, তাহলে আমাদের কী হবে? বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, তাই না? এবার বিভিন্ন বিজ্ঞানীগণ চিন্তা ভাবনা করলেন যে কী করে এটা করা যায়। এবার সায়েন্টিস্টরা ভেবে চিন্তে কী করলেন? পর্যায় সারণীর উপস্থাপন করেন। অর্থাৎ এই যে পর্যায় সারণী রয়েছে এখানে কি করেন, যে মৌলগুলোকে রয়েছে শ্রেণী পর্যায় বরাবর মৌলগুলোকে সাজানো হয়েছে এবং তাদের যে রাসায়নিক চরিত্র রয়েছে সেই চরিত্র সহকারে আমরা এই মৌলগুলিকে শনাক্ত করি। তো দেখো, মৌল বলতে আমরা কি বুঝি? তো সব ধরনের পদার্থের যদি তুমি মূল একক ভাবো, তো মূল একক বলতে কিন্তু মৌলকে বোঝানো হয়। তো 1800 খ্রিস্টাব্দে প্রথমত কতটি মৌল ছিল? না, 31টি মৌল ছিল। এবার দেখো, 1800 খ্রিস্টাব্দে তো 31টি মৌল ছিল। এবার এই যে 65 বছর পর, মানে 1865 খ্রিস্টাব্দে সেই মৌলের সংখ্যাটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছিল। মানে 31 থেকে কত হয়েছিল? 63টি মৌল হয়ে গিয়েছিল। এখন রয়েছে 114টি মৌল, কিন্তু এটা বেড়ে এখন আপাতত যে মৌলের সংখ্যা এখন আমরা জানি 118টি মৌল রয়েছে। এবার দেখো, মৌলগুলোকে যদি আমরা শ্রেণীবিন্যস্ত করি তো সেটার ফলে আমরা কি জানতে পারবো? সেটার ফলে আমরা মৌলগুলির যে রাসায়নিক চরিত্র আছে সেটা যুক্তি সহকারে ব্যাখ্যা করতে পারবো। এবার ওটার পাশাপাশি দেখো বিভিন্ন নতুন মৌল রয়েছে, তাই তো। এবারে সায়েন্টিস্টরা কী করছে? আর্টিফিশিয়ালি বিভিন্ন মৌল তৈরি করছে যেগুলোকে আমরা ইউরেনিয়ামেত্তর মৌল বলি, তাই তো। এই ইউরেনিয়ামেত্তর মৌলের যে অস্তিত্ব সেটার অনুমানও আমরা এর পাশাপাশি করতে পারবো। তো দেখো, এই চ্যাপ্টারে কিন্তু তোমরা বিভিন্ন সূত্র জানবে। তো মোস্ট ইম্পর্টেন্ট সূত্রের মধ্যে পড়ে হচ্ছে ডোবেরিনারের তৈরি সূত্র, নিউল্যান্ডসের অশোক সূত্র, তারপর হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরির মধ্যে পড়ে। তো চলো আমরা ডোবেরিনারের তৈরি সূত্র সম্পর্কে জেনে নিই। দেখো, ডোবেরিনারের তৈরি সূত্র কী হয়? 1817 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডোবেরিনার কী করেন, যে এই যে ত্রয়ের সূত্র আছে সেটার উপস্থাপন করেন। তো ধরো এই ত্রয়ের সূত্র কী বলো? তো ধরো তুমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম 3টা মৌল নিয়েছো, ঠিক আছে। এবার তুমি যদি লিথিয়াম আর সোডিয়াম এদের দুটো মৌলের পরমাণু ক্রমাঙ্ক যদি তুমি যোগ করে গড় করো, অর্থাৎ 7 + 39 / 2 যদি আমরা করি, তাহলে কত হচ্ছে? 46/2 হচ্ছে, তাই তো। এবার 46/2 করলে কত হয়? 23। এবার এই 23 মানে কি? আমরা জানি সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। তো সেটাই বলছে যে রাসায়নিকভাবে সদৃশ প্রতি যদি আমরা 3টা মৌল, যেমন 3টা মৌল বলতে এখানে আমরা কি নিয়েছি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। 3টা মৌলকে যদি আমরা পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজাই, তাহলে মাঝের যে পারমাণবিক গুরুত্ব রয়েছে সেটা মোটামুটিভাবে কী হবে? অপর দুটোর পারমাণবিক গুরুত্বের গড় হবে। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের যদি এক্সাম্পল নিতে চাও তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের এক্সাম্পলটা বলবে। এবার আমরা নিউল্যান্ডসের অষ্টক সূত্র সম্পর্কে জানবো। দেখো, 1864 খ্রিস্টাব্দে নিউল্যান্ডস একজন বিজ্ঞানী ছিলেন যিনি অষ্টক সূত্র আমাদের সামনে তুলে ধরেন। তো এই সূত্রতে কি বলে? পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি আমরা কোনো মৌলকে সাজাই, ঠিক আছে, সাজানোর পর কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে অষ্টম যে মৌলটা রয়েছে সেটার ধর্ম কিন্তু কী হয়? প্রথমটার অনুরূপ হয়। যেমন তুমি যদি এক্সাম্পল নাও তাহলে লিথিয়াম থেকে সোডিয়াম ভাবতে পারো, তারপর হচ্ছে সোডিয়াম থেকে পটাশিয়াম। এক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের কিন্তু রাসায়নিকভাবে সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট যদি সূত্র থিওরির কথা ভাবো, তো সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। তো মেন্ডেলিফের পর্যায় সূত্র কি বলে? এটা তোমরা ক্লাস 10এও পড়েছ। তো মেন্ডেলিফের পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের ভৌত আর রাসায়নিক যে ধর্ম রয়েছে তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে কী হয়? পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা তো গেল মেন্ডেলিফের পর্যায় সূত্র। যদি এটা তুমি আধুনিক পর্যায় সূত্র ভাবো, জাস্ট কিছু না, সেমি থেকে যাবে, খালি এখানে পারমাণবিক গুরুত্ব যেটা রয়েছে পারমাণবিক গুরুত্বের বদলে কী আসবে? পরমাণু ক্রমাঙ্ক আসবে। এবার দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমরা সবাই জানি 7টা পর্যায় রয়েছে, 9টা শ্রেণী রয়েছে। সিমিলারতে তুমি যদি আধুনিক পর্যায় সারণীর কথা ভাবো, তো সেক্ষেত্রে 7টা পর্যায় তো সেমি থেকে যায়, খালি চেঞ্জ হয় যে 9টা যে শ্রেণী রয়েছে এখানে, ওখানে হয়ে যায় 18টি শ্রেণী।
এবার দেখো প্রথম পর্যায়ে আমরা সবাই জানি দুটো মৌল থাকে, কি কি থাকে? একটা হাইড্রোজেন আর একটা হিলিয়াম। ওকে, দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে কিন্তু 8টা মৌল রয়েছে, আর চতুর্থ পর্যায়ে কতগুলো? 18টি মৌল রয়েছে। পঞ্চম পর্যায়েও সেম 18টি মৌল রয়েছে, আর ষষ্ঠ পর্যায়ে তোমার 32টি মৌল। সপ্তম পর্যায়কে কিন্তু আমরা অসম্পূর্ণ পর্যায় বলি। তো এটা কোশ্চেন আসতে পারে যে সপ্তম পর্যায় বা অসম্পূর্ণ পর্যায় কাকে বলা হয়, একটা এমসিকিউ দিতেই পারে। তো তোমরা এটা অ্যান্সার দেবে যে সপ্তম পর্যায়কে আমরা অসম্পূর্ণ পর্যায় বলি। এই পর্যায়ের সমস্ত মৌল তেজস্ক্রিয় টাইপের হয়। এবার দেখো মেন্ডেল কি করেছিলেন? বিভিন্ন মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন। এবার মেন্ডেল যে মৌলগুলির ভবিষ্যৎবাণী করেছিলেন ওগুলো হচ্ছে একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন। তো দেখো মেন্ডেল প্রথমত একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন এই 3টা মৌলের কথা ভুলে গিয়েছিলেন। তিনি তখনই ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই মৌলগুলিকে এই স্থানে, পর্যায় সারণীর এই স্থানে বসানো যেতে পারে। ঠিক আছে, এবার পরবর্তীতে এই যে একা বোরন রয়েছে এই মৌলটা স্ক্যান্ডিয়াম নামে পরিচিত হলো, একা অ্যালুমিনিয়াম হচ্ছে গ্যালিয়াম নামে পরিচিত হলো, আর একা সিলিকন হচ্ছে জার্মেনিয়াম নামে পরিচিত। তো এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে একা বোরনের মানে কোন মৌলকে বলা হয়, তো তখন তোমরা বলে স্ক্যান্ডিয়াম। তারপর সিমিলার হতে একা সিলিকন কোন মৌলের ক্ষেত্রে প্রযোজ্য বা কোন মৌলের ক্ষেত্রে বলা হয়, তখন সেটার ক্ষেত্রে জার্মেনিয়াম। আর একা অ্যালুমিনিয়াম কাকে বলা হয়? তো গ্যালিয়ামকে বলা হয়। এভাবে কোশ্চেন আসবে। এবার দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি সম্পর্কে আমরা জানবো। তো দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু ত্রুটি রয়েছে, গুরুত্বপূর্ণ ত্রুটি। যেমন দেখো কিছু মৌলের ক্ষেত্রে উচ্চতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে আমরা কি করছি? নিম্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের পূর্বে স্থান দিচ্ছি। তো ধরো এ আর বি দুটো মৌল রয়েছে, ঠিক আছে? এ মৌলের হচ্ছে পারমাণবিক গুরুত্ব বেশি আর বি মৌলের হচ্ছে পারমাণবিক গুরুত্ব কম। তো বি যে মৌলটা রয়েছে সেটাকে এর আগে স্থান দেওয়া হবে, মানে এর আগে বা পূর্বে বসানো হবে। যেমন বিভিন্ন মৌল রয়েছে, যেমন হচ্ছে তোমার অর্গান, কোবাল্ট, টেলুরিয়াম, তারপর হচ্ছে থোরিয়াম। এগুলো কি? এগুলোর হচ্ছে পারমাণবিক গুরুত্ব কিন্তু কম, মানে নিম্নতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল। আর এদের যেমন পটাশিয়াম, নিকেল, আয়োডিন, তারপর হচ্ছে কি প্রোঅ্যাক্টিনিয়াম, এদের কি করা হয়? আগে বসানো হয়েছে। অর্গান, কোবাল্ট, টেলুরিয়াম এগুলোর কিন্তু পারমাণবিক গুরুত্ব হচ্ছে বেশি, আর তারপর হচ্ছে নিকেল, আয়োডিন এগুলোর হচ্ছে পারমাণবিক গুরুত্ব কম। এবার চতুর্থ আর পঞ্চম আর হচ্ছে ষষ্ঠ পর্যায়ে যদি আমরা গ্রুপ 8-এর কথা ভাবি, এদেরকে কিন্তু একত্রে 3টা করে মৌলতে যথাক্রমে স্থান পেয়েছে। তারপর লাস্ট যেটা আছে ত্রুটি, সেটা হচ্ছে পর্যায় সারণীতে যে হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান দ্বারাও কিন্তু আমরা পর্যায় সারণীর অসঙ্গতি নির্দেশিত করতে পারি। দেখো হাইড্রোজেনকে আমরা জানি দুষ্ট মৌল বলে, কেন? কারণ হাইড্রোজেনের যদি আমরা সাদৃশ্যতা লক্ষ্য করি ধর্মের দিক থেকে, তাহলে কিন্তু গ্রুপ 1-এর সাথে তার সাদৃশ্য মিলে, সেজন্য আমরা ওকে কী করছি? গ্রুপ 1-এও রাখছি। এবার তার হচ্ছে যে যদি 7-এর কথা ভাবো, গ্রুপ 7-এর ক্ষেত্রেও কিন্তু তার ধর্মের সাথে মিল থাকে, সেজন্য আমরা ওকে ওখানেও বসাতে পারি বা বসাই। এই জন্য হাইড্রোজেনকে কিন্তু আমরা দুষ্ট মৌলও বলে থাকি। এবার আমরা ইউরেনিয়ামের তোর মৌলের আইউপ্যাক নাম সম্পর্কে জানবো। তো দেখো আইউপ্যাক নাম জানতে গেলে প্রথমত তোমাকে 0, 1, 2, 3, 4 এগুলোর কিছু ট্রাম আছে, তো এগুলো তোমাকে জানতে হবে। যেমন যখন 0 থাকবে, 0কে তুমি কী ধরবে? নীল। 1 থাকলে আন, 2 থাকলে কি? বাই, ঠিক আছে? 3 থাকলে ট্রাই, 4 থাকলে কোয়াইট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হচ্ছে হেক্স, 7 থাকলে সেপ্ট, আর 8 থাকলে অক্ট, আর হচ্ছে 9 থাকলে এন। এবার দেখো লাস্ট যে মানে 1, 2, 3 ধরো 104, এটা তোমাকে কি করতে বললো? আইউপ্যাক নেম বের করতে বললো। তো প্রথমত 1-এর জন্য তুমি কি নেবে? 1-এর জন্য দেখো কি 0-এর জন্য 1-এর জন্য আমরা ধরছি আন, তো সেজন্য প্রথমত আন লিখলাম। এবার 0-এর জন্য কি ধরেছি? নীল, তো আন তারপর নীল। এবার 4-এর জন্য কি ধরেছি? কোয়াইট, তো সেজন্য কোয়াইট লিখলাম। এবার মনে রাখবে যে এই যে 104, 104 এটা তো লিখে দিলে, এবার লাস্ট সবগুলো মৌলের ক্ষেত্রে কি করবে? মানে আইউপ্যাক নাম লেখার ক্ষেত্রে লাস্টে IUM অ্যাড করে দেবে। তো দেখো এখানে আন, নীল, কোয়াইট, তারপর IUM লাস্টে অ্যাড করলাম। তো 104-এর আমাদের আইউপ্যাক নেম হয়ে গেল। এবার 118-র যদি তুমি আইউপ্যাক নাম করতে চাও, তো দেখো 1-এর জন্য আমরা কি জানি? 1-এর জন্য অবশ্যই আমরা জানি আন লিখবো। তো 1-এর জন্য আন, আবার 1 আছে, আবার আন। এবার 8-এর জন্য কি নেবো? অক্ট, আর তারপর লাস্টে কি অ্যাড করে দেবে? IUM অ্যাড করে দেবে, তাহলে আন অক্টিয়াম। এবার যদি 112-এর যদি তুমি হচ্ছে আইউপ্যাক নাম করতে চাও, তো দেখো 112, তো 1-এর ক্ষেত্রে আমরা জানি আন লিখবো, 2-এর ক্ষেত্রেও আন,
ওয়ানের ক্ষেত্রে তাহলে 1 1 2, তাহলে আন। এবার দেখো 2 এর ক্ষেত্রে কি হয়, বাই হয়, তাই তো। এবার দেখো আমরা জানি যে লাস্টে আমরা আই ও এম অ্যাড করবো, তো দেখো বাইয়ের তো আই একটা আছে এক্সট্রা, তো এখানে আর আই দেওয়ার দরকার নেই, তো এখানে শুধু আই থাকবে আর লাস্টে ইউ এম অ্যাড করে দেবে। তারপর দেখো 115 এর কথা, 115 এর কথা যদি ভাবো, সেম 11 এর ক্ষেত্রে আন। এবার 5 থাকলে কি লিখবো, পেন্ট। সেম এখানে কি লিখবো, আই ইউ এম অ্যাড করবো, তো আই ইউ এম অ্যাড করে দিলাম। এবার আমরা মেন্ডেলিফের পর্যায়সূত্র সংশোধিত বা আধুনিক পর্যায়সূত্র পড়ব। তো এটা আমি প্রথমে বললাম যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কী হবে, তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে। তো পুরনোর কথা যদি ভাবো শুধুমাত্র মেন্ডেলিফের পর্যায়সূত্র, সেক্ষেত্রে কী ছিল, ওখানে ছিল পারমাণবিক গুরুত্ব, তো এখানে চেঞ্জ হয়ে শুধু হবে কি, পরমাণু ক্রমাঙ্ক। তো দেখো এই সারণীতে সেম 7টি পর্যায়ই থাকবে, পর্যায় বর্তমান, আর এক্ষেত্রে শ্রেণীর সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 18টি হয়ে যাবে, ওখানে ছিল 9টি, এখানে হয়ে যাবে 18টি। এবার আমরা বিভিন্ন ব্লক সম্পর্কে জানবো। তো দেখো ব্লকের মধ্যে কী কী রয়েছে, এস ব্লক মৌলসমূহ রয়েছে, পি ব্লক, তারপর হচ্ছে এ ব্লক, এই সমস্ত ব্লক রয়েছে। তো দেখো এস ব্লক বলতে কি, এস ব্লক মৌলের আগে প্রথমত জানতে হবে তোমাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কী হয় এস ব্লকের ক্ষেত্রে। তো মনে রাখবে এটা হয় NS 1 থেকে 2। এবার সর্বশেষ ইলেকট্রনটি যদি বহিস্তম কক্ষের এস অরবিটালে স্থান লাভ করে, সেজন্য আমরা কি বলি, এটাকে এস ব্লক বলছি। এবার দেখো এই ক্ষেত্রে এস ব্লক মৌলসমূহের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি তোমাকে জানতে হবে। তো বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট বৈশিষ্ট্য কী হয়, যে এদের যে আয়নন বিভব হয় সেটা কম হয়, সেজন্য এরা কী হয়, ত্রিপল বিজারক হয়। অর্থাৎ ত্রিপল বিজারক মানে কি হয়, এরা কি করতে পারে, পরকে জারক করতে পারে, তো পরকে জারিত করতে পারে, সেজন্য এরা হচ্ছে ত্রিব বিজারক হয়। এবার 2 নম্বর কি বলছে, এস ব্লকের প্রত্যেকটা মৌলই হচ্ছে তোমার ধাতু হয়, আর এদের যে রাসায়নিক সক্রিয়তা সেটাও খুব কিন্তু বেশি হয়। তারপর এরা কি হয়, নমনীয় হয়, তারপর তড়িদের ক্ষেত্রে কিন্তু সুপরিবাহী হয় এস ব্লকের মৌলগুলি। তারপর বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম ছাড়া যে অপর এস ব্লক মৌলগুলি রয়েছে সেটা কিন্তু শিখা পরীক্ষায় আমাদের বর্ণ দেখায়। এবার আমরা পি ব্লক মৌল সম্পর্কে জানবো। তো পি ব্লক মৌল বলতে কি, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে কি হয়, সর্বশেষ যে ইলেকট্রনটা রয়েছে সেটা বহিস্তম কক্ষের পি অরবিটালে প্রবেশ করে, সেই মৌলগুলোকে আমরা বলবো পি ব্লক মৌল। তো এদের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি হয়, NS2 NP 1 থেকে 6 হয়। তো এদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে পি ব্লক মৌলের সেগুলো জেনে নিই। কী হয়, এদের যে অধিকাংশ পি ব্লকভুক্ত মৌল সেগুলো কী হয়, সমযোজী যৌগ গঠন করে, আর এই ব্লকে ধাতু, তারপর হচ্ছে ধাতুকল্প, অধাতু, এই যে 3 প্রকার মৌলই থাকে, আর এরা অবশ্যই কী করে, জটিল যৌগ গঠন করতে পারে। এবার আমরা ডি ব্লক মৌলসমূহের কথা জানবো। তো ডি ব্লকের মৌলগুলো কি হয়, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা কি হয়, বহিস্তম কক্ষের তোমাদের ডি অরবিটালে প্রবেশ করবে, সেই মৌলগুলোকে আমরা বলবো ডি ব্লক মৌল। তো সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে কি হয়, N-1 ডি 1 থেকে 10 NS 1 থেকে 2 হয়। তো ডি ব্লকের যে সাধারণ বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো কি, সেগুলো হচ্ছে এরা অবশ্যই রঙিন জটিল যৌগ গঠন করে। তারপর ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে একাধিক জারণ স্তর আর যোজ্যতা দেখা যায়, আর বেশিরভাগই ডি ব্লক যে মৌল রয়েছে সেগুলো যুক্ত বা মুক্ত অবস্থায় এরা উত্তম অনুঘটক হিসেবে কাজ করে, ঠিক আছে। তারপর এদের আয়রন বিভব এস ব্লক অপেক্ষাও বেশি হয়, কিন্তু পি ব্লক অপেক্ষায় এদের আয়রন বিভব কিন্তু কম হয়। এবার আমরা এ ব্লক মৌল সম্পর্কে জানবো। তো এ ব্লক মৌল কাকে বলে, তো যেসব মৌলের ক্ষেত্রে বা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে ইলেকট্রনটা রয়েছে সেটা বহিস্তম কক্ষের কি থাকে, যে পি এফ অরবিটালে, এফ অরবিটালের ক্ষেত্রে প্রবেশ করে, আর যেহেতু এফ অরবিটালে এরা প্রবেশ করছে সেজন্য এই মৌলগুলোকে আমরা বলবো এ ব্লক মৌল। তো দেখো সর্ববহিস্থ কক্ষের যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস ভাবি এ ব্লক মৌলের ক্ষেত্রে, সেটা হয় N-2 F 1 থেকে 14, N-1 D 0 থেকে 1 হয়, আর NS2 হয়, ঠিক আছে। এবার দেখো এদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি কি, এরা না পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, এদের ক্ষেত্রে যোজ্যতাটা পরিবর্তন হয়, এরা জটিল যৌগ গঠন করে, এরা রঙিন যৌগ গঠন করতে পারে, আবার এরা কি হয়, উচ্চ গলনাঙ্ক হয় এবং উচ্চ ঘনত্বযুক্ত ধাতুও হয়। এবার আমরা সন্ধিগত মৌল সম্পর্কে জানব। তো দেখো সন্ধিগত মৌল কাদের বলা হয়, যেসব মৌলের পরমাণুর কোনো স্থায়ী জারণ অবস্থায় কি হয়, আংশিকভাবে পূর্ণ ডি উপকক্ষ থাকে, যেমন কি হয় D10 D9 হবে, আর যদি পরিপূর্ণ বলো তাহলে হচ্ছে D10 হয়, ঠিক আছে। তো আংশিকভাবে পূর্ণ ডি উপকক্ষ অর্থাৎ D9 থাকবে, সেগুলোর ক্ষেত্রে বা তাদেরকে আমরা বলবো সন্ধিগত মৌল। তো এদের ক্ষেত্রে যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস পাবো তাহলে N-1 D 1 থেকে 10 হয়, NS 1 থেকে 2। এবার দেখো কপার, তারপর সিলভার, তারপর গোল্ড, এই মৌলগুলি ডি উপকক্ষ ইলেকট্রন দ্বারা কি হয়, পরিপূর্ণ থাকে, অর্থাৎ D10 থাকে, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এদেরকে সন্ধিগত মৌলরূপে গণ্য করি। তো আমরা তো জানলাম যে সন্ধিগত মৌল আমাদের কাদের বলবো, যাদের একটা কি থাকবে, আংশিকভাবে পূর্ণ ডি উপকক্ষ থাকবে, কিন্তু এক্ষেত্রে দেখো কপার, তারপর হচ্ছে সিলভার, তারপর গোল্ড, এদের ক্ষেত্রে কিন্তু
ইলেকট্রন এদের যে ডি অরবিটাল ডি উপকক্ষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিপূর্ণ অর্থাৎ D10 থাকছে। তো এটার কারণটা আমরা জেনে নিই। তো এই মৌলগুলির অন্তত একটা স্থায়ী জারণ অবস্থায় যথা কি হয় ডি উপকক্ষ আংশিকভাবে পূর্ণ অবস্থায় থাকে। এবার যদি তুমি ভাবো জিঙ্ক, তারপর হচ্ছে ক্যাডমিয়াম, মার্কারি, এদেরকে কিন্তু আমরা সন্ধিগত মৌল বলি না বা এদেরকে বলা যায় না। কেন? কারণ এরা ভূমিস্তরে বা এদের যদি তোমরা স্থায়ী জারণ অবস্থায় দেখো তাহলে এদের মৌলগুলি N-1 ডি উপকক্ষ কী করে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অর্থাৎ D10 থাকে। এবার দেখো তোমরা যদি কপারের কথা ভাবো, তো কপারের ক্ষেত্রে কি হয় যে কপার আছে তো এটার ইলেকট্রন বিন্যাস হয় 3D10 4s1 হয়, ঠিক আছে। এবার যখনই তুমি কপার 2+ অর্থাৎ দুটো ইলেকট্রন কী করে দিলে বের করে দিলে, তো তখন এখানে কী হবে 3D10 3D9 হবে 4s0 হবে, কারণ s অরবিটাল থেকে কটা ইলেকট্রন যাবে? দুটো ইলেকট্রন। তো এখান থেকে একটা গেল, এখান থেকে একটা গেল, যেহেতু এখানে একটা আছে তো একটা ইলেকট্রন গেল আর এখান থেকে 10 থেকে একটা গেল, তো এখানে কি উৎপন্ন হলো যে 3D9 4s0। তার মানে এখানে আমাদের যে হাফ ফিল বা আংশিকভাবে পূর্ণ ডি উপকক্ষ সেটা পেয়ে গেলাম। সেজন্য কপার এর ক্ষেত্রে আমরা বলতে পারি যেটা সন্ধিগত মৌল। কিন্তু তুমি যদি জিঙ্কের কথা ভাবো, তো জিঙ্কের হচ্ছে তোমার যদি ইলেকট্রন বিন্যাস ভাবো তো এটা হয় 3D10 4s2 হয়। তো এখানে যদি আমি Zn2+ করি তাহলে দেখো এটা 3D10ই থাকছে আর এটা 4s0 হয়ে যাচ্ছে। তো এখানে কি কোনো আংশিকভাবে পূর্ণ বা হাফ ফিল্ড ডি অরবিটাল তুমি পেয়েছো? পেলে না। তো এটা কি হবে? এটা সেজন্য আমরা জিঙ্ককে কিন্তু সন্ধিগত মৌলরূপে গণ্য করতে পারি না। এবার আমরা ল্যান্থানাইট মৌল সমূহের যে বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা জানবো। তো সেক্ষেত্রে কি হয় 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1, 6s 2 হয়। এবার ল্যান্থানাইট সংকোচন কাকে বলে সেটা আমরা জেনে নিই। দেখো ল্যান্থানাইট যে মৌলগুলি রয়েছে সেটার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এরা যদি পর্যায় বরাবর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের কি হয় পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ সেটা ক্রমশ কমতে থাকে। মানে পারমাণবিক সংখ্যা যেটা আছে সেটা যদি বৃদ্ধি পায় তাহলে এদের পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ কিন্তু ক্রমশ কমতে থাকে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। এবার ল্যান্থানাইট মৌলগুলির এই পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধের ক্রম হ্রাসমানতার ঘটনাকে আমরা বলছি ল্যান্থানাইট সংকোচন বা এফ সংকোচন। এবার এটা রিজন বা কারণ যদি জানতে চাও তো কারণটা কি দেখো, এফ অরবিটাল একটা কি পরিব্যাক্ত আকৃতি মানে ডিফিউজ ফেজ হয়, ঠিক আছে। এফ অরবিটালের পরিব্যাক্ত আকৃতির জন্য এই যে অরবিটাল রয়েছে এই অরবিটালের ইলেকট্রনগুলির আবরণী প্রভাব মানে সিল্ডিং যে ইফেক্ট রয়েছে সেটা কিন্তু খুবই কম। এবার 4f অরবিটালের যে ইলেকট্রন আছে সেটা প্রবেশের সঙ্গে সঙ্গে এই যে মৌলগুলি রয়েছে এদের পরমাণু ক্রমাঙ্ক এক এক করে যদিও বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলেও এই যে 4f অরবিটাল রয়েছে এই 4f অরবিটালের ইলেকট্রনগুলির আবরণী প্রভাব বিশেষ বৃদ্ধি পায় না। তো এই জন্যই বা এর ফলে কি হয় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির ওপর অধিক সংখ্যক প্রোটন সমন্বিত নিউক্লিয়াসের আকর্ষণ কি হয় ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে আর এবং পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ কি হয়ে যায় ক্রমান্বয়ে হ্রাস পেয়ে যায়। এবার আমরা দীর্ঘ পর্যায় সারণীতে কোনো মৌল যদি অবস্থান নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে জানবো। তো দেখো প্রথমত আমাদের মৌলটার পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস রয়েছে ইলেকট্রন বিন্যাসে দেখতে হবে সর্বশেষ ইলেকট্রনটা কোন উপকক্ষে প্রবেশ করছে। যদি এস উপকক্ষে প্রবেশ করে তাহলে এস ব্লক বলতে পারি, তাই তো। ডি অরবিটালে প্রবেশ করলে ডি ব্লক, এফ অরবিটালে প্রবেশ করলে এ ব্লক। তো দেখো এস ব্লকের যদি গ্রুপ সংখ্যা ভাবো তাহলে কি হয় NS হয়। সিমিলারলি যদি পি ব্লক মোলের কথা ভাবো তো সেক্ষেত্রে কথা হয় 10 + NS আর হচ্ছে NP হয়। সিমিলারলি ডি ব্লক মোলের যদি গ্রুপ সংখ্যা ভাবো তাহলে এটা হয় N-1 ডি হয় আর এ ব্লক মোলের ক্ষেত্রে হয় সর্বদা 3 হয়। এবার আমরা ক্ষার ধাতুর ক্ষেত্রে কি ব্লক হয় সেগুলো জানবো। দেখো ক্ষার ধাতুর ক্ষেত্রে কিন্তু এস ব্লক হয় আর এটা বহিস্থ কক্ষের যদি বিন্যাস ভাবো তাহলে NS1 হয়। এবার ক্ষার ধাতুর যদি মৌলগুলোর কথা ভাবো তো কি হয় এটা তোমরা জানো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো কি এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে এস ব্লক মৌলের ক্ষেত্রে কি হয় সর্ববহিস্থ বা বহিস্থ কক্ষের যে ইলেকট্রন বিন্যাস সেটা হয় NS2। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে যদি তুমি ভাবো তো এক্ষেত্রে মৌলগুলি হয় বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম আর হচ্ছে রেডন। ওকে, এবার নিক্টোজেন যদি মৌলের কথা ভাবো তো এটার ক্ষেত্রে কি হয় পি ব্লক মৌল হয়, ব্লকের নেম নিক্টোজেনের ক্ষেত্রে পি ব্লক। তো এটার বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হয় NH2 NP3। তো এক্ষেত্রে মৌলগুলি রয়েছে কি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমথ। এবার চ্যালকোজেন যদি কথা ভাবো তো এটা ক্ষেত্রে ব্লকের নাম হয় পি ব্লক আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হয় NS2 NP4। আর এক্ষেত্রে মৌলগুলি রয়েছে কি অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম আর হচ্ছে কি পোলোনিয়াম। এবার হ্যালোজেন মৌলের কথা যদি ভাবো পি ব্লক হয় ব্লকের নেম আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2 NP5 হয়।
তো হ্যালোজেন মৌল সবাই জানো, এটা হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর স্টার্টিন। নিষ্ক্রিয় গ্যাস মৌলের ক্ষেত্রে ব্লকের নেম হয় পি ব্লক, আর এটার বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হয় NH2 NP6। তো এক্ষেত্রে কী কী হয়? হিলিয়াম, নিয়ন, অর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন। এবার প্রথম সন্ধিগত সারির মৌলর যদি কথা ভাবো তো সেটার ক্ষেত্রে ব্লক কিন্তু ডি হয়, আর এটার ইলেকট্রন বিন্যাস হয় 3D 1 - 10 4s 1 থেকে 2। আর দ্বিতীয় সন্ধিগত সারির মৌলের কথা যদি ভাবো তো এটাও সেম ডি ব্লকই হয়। তো এটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হয় 4D 1 থেকে 10 5s 1 থেকে 2। তৃতীয় সন্ধিগত মৌলের সারির কথা যদি ভাবো এটাও ডি ব্লক হয়, এটা হচ্ছে 5D 1 থেকে 10 6s 1 থেকে 2। চতুর্থ সন্ধিগত সারির মৌলর কথা যদি ভাবো এটাও হয় ডি ব্লক 6D 1 থেকে 10 7s 2। আর ল্যান্থানাইড শ্রেণীর মৌল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এ ব্লকের ক্ষেত্রে ল্যান্থানাইড শ্রেণীর যদি তুমি ইলেকট্রন বিন্যাস ভাবো তাহলে এটা হচ্ছে 4F 1 থেকে 14 5D 0 থেকে 1 হয়, আর হচ্ছে 6s 2 হয়। এবার অ্যাক্টিনাইড শ্রেণীর মৌলের কথা যদি ভাবো তো এটার ব্লক হয় এফ ব্লক, আর এটার হচ্ছে ইলেকট্রন বিন্যাস হয় 5F 1 থেকে 14 6D 0 থেকে 1 7s 2। এবার আমরা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে জানবো। তো দেখো পারমাণবিক ব্যাসার্ধ কি বলছে, যে এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের যে দূরত্ব সেটাকে আমরা বোঝাই। পরমাণুর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে সব থেকে বাইরে মানে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের যে দূরত্ব সেটাই হচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধ। এবার পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু 3 প্রকারের হয়, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তো সমযোজী ব্যাসার্ধ কাকে বলা হয়? যে একই মৌলের যখন দুটো পরমাণু কী হয় সমযোজী এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে কী হয় যুক্ত থাকে, যুক্ত থাকার পরে তাদের যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস দুটার মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। যেমন দেখো এক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা দুটো রয়েছে, দুটো মৌল রয়েছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে এইটুকু দূরত্ব টোটালটা ডিস্টেন্স যদি ভাবো 0.74 অ্যাংস্ট্রম, আর এখানকার হাফ যেটা মানে এখানকার অর্ধেক সেটা হচ্ছে 0.34 অ্যাংস্ট্রম। তো এই যে হাফ নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী দূরত্বের যে অর্ধেকটা সেটাই হচ্ছে তোমার সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ। তো এক্ষেত্রে 0.34 অ্যাংস্ট্রম রয়েছে সেটাই হচ্ছে তোমার সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ। এবার ধাতব ব্যাসার্ধ সম্পর্কে জানবো। তো ধাতব ব্যাসার্ধ বলতে কি বোঝায়? ধাতব কেলাসের কি হয় পাশাপাশি উপস্থিত দুটো ধাতব পরমাণু রয়েছে, সেই ধাতব পরমাণু নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব সেটার হাফ বা অর্ধেককে আমরা বলি ধাতব ব্যাসার্ধ। এবার ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়? কোনো একটা মৌল আছে, ঠিক আছে, কোনো মৌলের যদি কঠিন অবস্থায় সব থেকে কাছাকাছি, কঠিন অবস্থায় যে সব থেকে কাছাকাছি দুটো যদি পৃথক অণুর অন্তর্গত একটা নিকটতম দুটা পরমাণু নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের যে অর্ধেক সেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস দূরত্ব। যেমন দেখো এখানে হচ্ছে কি যে দুটো, তো এখানে দুটো মৌল আর এখানে দুটো মৌল, এবার এদের মধ্যবর্তী যে একটা ব্যাসার্ধ রয়েছে এদের মধ্যবর্তী ব্যাসার্ধটাকে আমরা বলছি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবার আয়নন বিভব বা আয়নীভবন এনথালপি সম্পর্কে জানবো। দেখো এটা কি হয়, ভূমিস্তরে অবস্থিত কোনো একটা মৌলের একটা কি হয় বিচ্ছিন্ন বা গ্যাসীয় পরমাণু থেকে তার যে যোজ্যতা কক্ষ রয়েছে সেটার সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে যদি আমরা সম্পূর্ণরূপে অপসারিত করে দিই তাহলে পরমাণুটা কী হবে গতিশক্তিহীন একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা আয়নে পরিণত হবে। এবার এই আয়নে পরিণত হওয়ার জন্য সে কী করবে? ন্যূনতম একটা শক্তি অর্জন করবে, এই ন্যূনতম শক্তিকে আমরা বলছি আয়নন বিভব। তো এক্ষেত্রে যখন ধরো এম বলতে হচ্ছে এখানে মেটাল বোঝায়, ব্র্যাকেটে গ্যাস, প্লাস হচ্ছে I1, তো এক্ষেত্রে এটা কি উৎপন্ন হয়ে যাবে এম প্লাস, আর একটাই হচ্ছে ইলেকট্রন। এবার ইলেকট্রন গ্রহণ এনথালপি, তো এক্ষেত্রে কি হয় ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্ষেত্রে এক্ষেত্রেও সেম ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর কি হয় সর্ববহিস্থ শক্তি স্তরে একটা অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হয়, যুক্ত করে একটা অতিরিক্ত ইলেকট্রনকে যুক্ত করে পরমাণুটিকে এক একক নেগেটিভ, ওটা ছিল পজিটিভ, এটা এক্ষেত্রে কী হয়ে যাবে নেগেটিভ চার্জবাহী একটা গ্যাসীয় আয়নে পরিণত করলে এবার পরিণত করার পর ওই পরিমাণ শক্তি নির্গত হবে, ঠিক আছে, যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে আমরা বলবো সংশ্লিষ্ট মৌলের ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। তো এই ক্ষেত্রে কী হবে এক্স প্লাস সি থাকবে, তো এই ক্ষেত্রে যেহেতু এটা নেগেটিভ চার্জবাহী ইলেকট্রন তাহলে এটা হয়ে যাবে এক্স নেগেটিভ প্লাস একটা এনার্জি ফ্লো হবে, অর্থাৎ প্লাস শক্তি উৎপন্ন হবে। এবার আমরা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জানবো। তড়িৎ ঋণাত্মকতা কি? অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে যদি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকাকালীন অবস্থায় কি হয় বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড় রয়েছে সেটা কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা অর্জন করে সেটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা, মানে ওই মৌলটার তড়িৎ ঋণাত্মকতা। এবার কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক কি? প্রথম হ্রস্ব পর্যায়ের কোনো একটা গ্রুপের একটা মৌলের সঙ্গে যদি ঠিক পরের পর্যায়ের গ্রুপে
অবস্থিত মৌলটা রাসায়নিক ধর্মে উল্লেখযোগ্য সাদৃশ্য লক্ষ্য করা যায়, তখন পর্যায় সারণীতে ওই যে সদৃশ্য মৌল জোড়গুলি রয়েছে সেটা এক একটা কল্পিত চতুর্ভুজের দুটা বিপরীত কৌণিক বিন্দুতে অবস্থান করে। এই কারণেই এই রূপ যে রাসায়নিক সাদৃশ্য রয়েছে এটাকে আমরা বলি কর্ণ সম্পর্ক। এবার এখানে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ভুক্ত কর্ণ সম্পর্কিত মৌল সমূহ সম্পর্কে জানবো। দেখো দ্বিতীয় পর্যায়ে কী রয়েছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন আর কার্বন। আর তৃতীয় পর্যায়ে রয়েছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন। তো এক্ষেত্রে সিমিলারিটি রাসায়নিকভাবে সদৃশ্যতা এই যে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে লক্ষ্য করা যায়, বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোনাকুনিভাবে, আর বোরন সিলিকনের ক্ষেত্রে কি হয়? রাসায়নিকভাবে সাদৃশ্যতা এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার আমরা কিছু ধর্ম, যেমন ধরো পারমাণবিক ব্যাসার্ধ হতে পারে, অধাতব ধর্ম, জারণ ক্ষমতা, আয়নন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, হাইড্রেট যৌগের তাপীয় স্থায়িত্ব, অক্সাইড যৌগের আম্লিক ধর্ম, এগুলো সম্পর্কে জানবো যে এদের পর্যায়গত প্রবণতা কি হয়। তো প্রথমত দেখো পারমাণবিক যে ব্যাসার্ধ রয়েছে এটার ক্ষেত্রে কি হয়? পর্যায়গতভাবে যদি আমরা ভাবি তো এটা বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। আর ধাতব ধর্মের ক্ষেত্রে কি হয়? এটা সেম বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। অধাতব ধর্মের ক্ষেত্রে কিন্তু এটা বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জারণ ক্ষমতা, তারপর যোজ্যতা, আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবগুলি কি হয়? বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়। এবার যদি আমরা অক্সাইড যৌগের ক্ষারকীয় ধর্ম ভাবি তো এটাও বাম দিক থেকে ডান দিকে কিন্তু হ্রাস পায়। আর অক্সাইড যৌগের আম্লিক ধর্মের কথা যদি ভাবো তো এটা বাম দিক থেকে ডান দিকেও বৃদ্ধি পায়। হাইড্রাইড যৌগের তাপীয় স্থায়িত্ব যেটা আছে সেটাও সেম। আর হাইড্রাইড যৌগের সমযোজী প্রকৃতি এটাও কি হয়? বাম দিক থেকে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়। ওটা তো আমরা জানলাম পর্যায়গত প্রবণতা। এবার যদি গ্রুপগত প্রবণতার ক্ষেত্রে ভাবি তো দেখো ধাতব ধর্মের ক্ষেত্রে ওপর থেকে নিচ, গ্রুপের ক্ষেত্রে কী হবে? ওপর থেকে নিচে এরকম, তো ওপর থেকে নিচে কি হবে? বৃদ্ধি পাবে। আর অধাতবের ক্ষেত্রে ওপর থেকে নিচের দিকে হ্রাস পাবে। সেম জারণ ক্ষমতার ক্ষেত্রেও তাই, ওপর থেকে নিচের দিকে হ্রাস। আয়নন বিভবের কথা যদি ভাবো তো এই ক্ষেত্রে ওপর থেকে নিচের দিকে হ্রাস পায়। আর তড়িৎ ঋণাত্মকতাও কী হয়? ওপর থেকে নিচের দিকে হ্রাস পায়। অক্সাইড যৌগের ক্ষারকীয় ধর্মও কী হয়? ওপর থেকে নিচের দিকে মানে গ্রুপগত প্রবণতা থেকে বৃদ্ধি পায়। আর অক্সাইড যৌগের আম্লিক ধর্ম সেটাও ওপর থেকে নিচের দিকে হ্রাস পায়। আর যোজ্যতার কথা যদি হয় এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে এক্সেপশন কিছু আছে, যেমন বোরন লেস দেন অ্যালুমিনিয়াম, তারপর নাইট্রোজেন লেস দেন ফসফরাস, অক্সিজেন লেস দেন সালফার, ফ্লোরিন লেস দেন ক্লোরিন। চ্যাপ্টারটা আলোচনা করা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমি কেমিক্যাল বন্ডিং নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।